My dear students, welcome to the online class arranged by Nawab Fazil Government College, Laksham, Kumilla. This is Mohammed Salim Shikdar, Assistant Professor, Department of English, Nawab Fazil Government College, Laksham, Kumilla. Dear boys and girls, this class is designed for the students of 11th and 12th class. In the previous classes, we discussed the first comprehension. That means we discussed how can we answer multiple choice question and open-ended question. Today I shall discuss some grammatical rules that is needed for solving with clues and without clues. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করো, তোমাদের কোশ্চেন পেপারের 4 নাম্বার এবং 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেগুলি দরকার হয় তার মধ্যে পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট। আর পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের ভার্ব। আর যখনই কোনো গ্যাপে আমরা ভার্ব বসাই তখন আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস অনুযায়ী ভার্বটা বসাইতে হয়। এজন্য উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এর জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর রুলগুলি একান্তভাবে করতে হয়। তো সেই রুলসগুলি যদি করো, তোমার একদিকে যেমন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর জন্য তোমার কাজে লাগবে, ঠিক তেমনি সেকেন্ড পেপারে তোমার 5 মার্কের রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে একটা গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, সেটি করতেও তোমাদের উপকারে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসগুলি যখন আমরা করব, এটা ফার্স্ট পেপারের জন্য যতটা গুরুত্বপূর্ণ সেকেন্ড পেপারের জন্য ততটা গুরুত্বপূর্ণ। সুতরাং একাদশ শ্রেণী বলো, দ্বাদশ শ্রেণী বলো, সব শ্রেণীর স্টুডেন্টদের জন্যই রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসগুলি জানা একান্ত জরুরি। তো এই কারণে আমরা আজকে একটু রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসগুলি শিখব। কিছু রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসগুলিকে আমি সাধারণত 3টি ভাগে ভাগ করে থাকি। একটি ভাগ হচ্ছে টেন্স ভিত্তিক রাইট ফর্ম অফ ভার্বস এর রুল, দ্বিতীয় ভাগটি হচ্ছে কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলি সম্পর্কে আমাদের জানা দরকার আছে, আর 3 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 নম্বর ভাগটা। তো আজকে আমরা টেন্স ভিত্তিক রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, let's get started. The first rule: if the sentence is in present indefinite and the subject is third person singular number, the verb will be in S by S form in active mode and is plus past participle of the verb in passive mode. অর্থাৎ যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাধারণত ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করি, আর প্যাসিভ ভয়েস হলে সেন্টেন্সটা আমরা ইজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। এখন এই নিয়মটা সঠিকভাবে বুঝতে হলে কতগুলো জিনিস তোমাকে জানতে হবে। 1 নাম্বার, হাউ ক্যান উই আইডেন্টিফাই আ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সটা দেখে চেনা যায়। 2 নাম্বার হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে আছে নাকি প্যাসিভ মোডে আছে। তাহলে এই দুটো জিনিস যদি না জানো, তাহলে 1 নাম্বার নিয়মটা আসলে অ্যাপ্লাই করা মুশকিল হয়ে যাবে। তো প্রথমে আমি বলছি যে প্রেজেন্ট ইনডেফিনিট আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। খুব সহজেই আইডেন্টিফাই করা যায়।
আমরা কতগুলি অ্যাডভার্বের দিকে নজর রাখবো, যেমন ধরো ইউজুয়ালি, নরমালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, ডেইলি, ফ্রিকোয়েন্টলি। এই অ্যাডভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে সাধারণত আমরা ধরে নিব সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে যদি সেন্টেন্সটি তোমার চিরন্তন সত্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ সেটাকে আমরা জানি। আর 3 নম্বর হচ্ছে যদি সেন্টেন্সটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় বা অভ্যাসগত সত্য হয়। 4 নম্বরে হচ্ছে যদি সেন্টেন্সটি ঐতিহাসিক সত্য হয়। তাহলে এইসব দেখে আমরা বুঝে নিব সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবার অ্যাক্টিভ অর প্যাসিভ, খুব সহজভাবেই আমরা অ্যাক্টিভ প্যাসিভটা বুঝতে পারি। যদি ভার্বটিকে তুমি হু দিয়ে প্রশ্ন করো, তাহলে যদি জবাব পাওয়া যায় তাহলে এটা অ্যাক্টিভ মোডে আছে সেন্টেন্সটা, যদি জবাব পাওয়া না যায় তাহলে এটা প্যাসিভ মোডে আছে। অর্থাৎ জবাবটি যদি সেন্টেন্সে থাকে তাহলে এটা অ্যাক্টিভ মোডের সেন্টেন্স, জবাবটি যদি সেন্টেন্সে না থাকে তাহলে এটা প্যাসিভ মোডের সেন্টেন্স। তো লেটস সি অ্যান এক্সাম্পল, then we will be able to understand the rule properly. Here is the example. Raja usually get up early in the morning. তো ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে গেট। এখন আসো গেটকে আমি হু দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ সেন্টেন্সটা প্রথমেই ধরে নিতে হবে কোন টেন্স। তো ইউজুয়ালি যেহেতু আছে আমরা ধরে নিতে পারি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার কোন ভয়েস, এবার গেটকে হু দিয়ে প্রশ্ন করো, হু গেটস আপ আর্লি। অ্যান্সার হচ্ছে রাজা গেটস আপ আর্লি। রাজা কি সেন্টেন্সে আছে? আছে। তার মানে এটা অ্যাক্টিভ মোডের সেন্টেন্স। তো অ্যাক্টিভ মোড হলে কি হবে আমরা বলেছিলাম? অবশ্যই বুঝতে পেরেছো, অ্যাক্টিভ মোড হলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হবে। গেটের সাথে আমরা অ্যাজ যোগ করব। রাজা ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি গিভস সাম হোমওয়ার্কস এভরিডে। এভরিডে আছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়ে। এখন অ্যাক্টিভ না প্যাসিভ, গিভ কে হু দিয়ে প্রশ্ন করো, হু গিভস হোমওয়ার্ক। অ্যান্সার হচ্ছে টিচার গিভস হোমওয়ার্ক। টিচার কি সেন্টেন্সে আছে? নেই। তার মানে এটা প্যাসিভ মোডে আছে। প্যাসিভ মোডে থাকলে কি যেন হবে? অফ কোর্স, ইজ প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি গিভটা হয়ে যাবে ইজ গিভেন। হি ইজ গিভেন সাম হোমওয়ার্কস এভরিডে। অর্থাৎ তাকে প্রতিদিন কিছু বাড়ির কাজ দেওয়া হয়। সে দেয় না, তাকে বাড়ির কাজ দেওয়া হয়। থার্ড সেন্টেন্স, হি ডু দেম প্রপারলি। হি ডু কে করে? অ্যান্সার আছে হি, সে করে। তার মানে এখানে অ্যান্সার থাকার কারণে এটা আবার অ্যাক্টিভ মোডে। অ্যাক্টিভ মোডে থাকলে আমরা ডু বা ডু কে ডাজ বানিয়ে ফেলবো, হি ডাজ দেম প্রপারলি। তার মানে কি দাঁড়াচ্ছে? রাজা ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। রাজা সাধারণত খুব সকালবেলা ঘুম থেকে জাগে। হি ইজ গিভেন সাম হোমওয়ার্কস এভরিডে। তাকে প্রতিদিনই কিছু বাড়ির কাজ দেওয়া হয়। হি ডাজ দেম প্রপারলি। সে এগুলি সঠিকভাবে করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি 1 নাম্বার নিয়মটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। This is the beginning of uh, using correct form of right form of verbs or correct form of verbs. এই যে আমরা যে নিয়মগুলি আলোচনা শুরু করলাম, এটা প্রথম নিয়মটাই এটা। সাধারণত এটা দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা শুরু করি। তো এটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেকগুলো জিনিস এখানে হয়ে গেল। 1 নম্বরে আমাকে টেন্স চিনতে হবে, 2 নম্বরে ভয়েস চিনতে হবে। এই দুইটা চিনলে অনেকাংশে রাইট মানে ভার্বের ব্যবহারটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট নিয়মে। দিস ইজ দ্য এখানে 1 নাম্বার নিয়মের একটু এক্সটেনশন রয়েছে। But if the subject is not third person singular number, the verb will be in base form in active mode and am or am অথবা are plus verb in the past participle form in passive mode. অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের সামান্য একটু পরিবর্তন চলে আসবে। মূল ভার্বটা মানে অ্যাক্টিভ মোডে হবে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে অরিজিনাল ফর্ম। আর প্যাসিভ মোডে হয়ে যাবে am অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই এর সাথে am হয়, বাকি সব কিছুর সাথে আর হয়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে তো ইজ হয়, আমরা আগের নিয়মে দেখে এসেছি, ঠিক আছে, আগের অংশে দেখে এসেছি। তো এটার একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। We always appreciate morality and honesty, but when we ask to apply them, we run into difficulties. It is a kind of hypocrisy.
তো উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট, অলওয়েজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই থার্ড পারসন না, সিঙ্গুলার নাম্বার না, তার মানে অ্যাক্টিভ হলে ভার্বের বেস ফর্ম হবে, প্যাসিভ হলে আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে যেহেতু এখানে উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এবং এটা অ্যাক্টিভ মোডে আছে, তাহলে অ্যাপ্রিসিয়েটই থাকবে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট মোরালিটি অ্যান্ড অনেস্টি বাট ওয়েন উই আস্ক টু অ্যাপ্লাই দেম, যখন আমাদেরকে প্রয়োগ করতে বলা হয়, হু আস্ক, আসলে অ্যান্সার এখানে নাই, কে বলে আমাদেরকে, যে কেউ একজন বলে যে ঠিক আছে তোমরা মানে অনেস্টি এবং মোরালিটিকে অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে, নিজেরা সৎ কিনা, নিজেরা নৈতিকতা চর্চা করো কিনা, তখন কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ে যাই। তার মানে এখানে আস্ক ভার্বটা প্যাসিভ মোডে আছে, এই জন্য এখানে হবে আস্ক ভার্বের সঠিক ফর্ম হবে উই আর আস্কড। We are asked to apply them. When we are asked to apply them, we run into difficulties. Okay? তাহলে দেখা যাচ্ছে প্রথম ভার্বটা অ্যাপ্রিসিয়েটে থাকলো, দ্বিতীয় ভার্বটা আর আস্কড হয়ে গেল। কারণ কি আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। ওকে, নেক্সট রুলে চলে যাই আমরা। সেকেন্ড যে রুলটা, সেই রুলটা হচ্ছে if the sentence is in present continuous tense, the verb will be am is are plus verb in the ing form in active mode, and am is are plus being plus verb in the past participle mode হচ্ছে passive voice। তাহলে দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে অ্যাক্টিভ মোডে ভার্বটা হবে am is are প্লাস ভার্বের শেষে আইএনজি, প্যাসিভ মোডে হবে am is are এর সাথে being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আগের নিয়মে আমরা জেনেছি কিভাবে অ্যাক্টিভ চিনতে হবে, কিভাবে প্যাসিভ চিনতে হবে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে আমরা সাধারণত নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, টুডে, ডে বাই ডে এগুলি দেখি, তাহলে আমরা ধরে নেব সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে। অথবা সেন্টেন্সের অর্থ বুঝে অনেক সময় ধরা যায় চলমান ঘটমান কোনো কাজ যদি থাকে বর্তমান কালে, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওগুলি দিয়ে দেখি, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, টুডে, ডে বাই ডে, এই শব্দগুলি দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার চেষ্টা করি। আমরা চলো একটা উদাহরণে যাই। The girls sing a song at this moment and the audience entertain. তাহলে মেয়েটি এই মুহূর্তে একটি গান গাচ্ছে এবং দর্শকরা তোমার বিনোদিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই যেহেতু নাও, এট দিস টাইম বা এট দিস মোমেন্ট শব্দটা এখানে আছে ফ্রেজটা, তো সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরে বোঝাই যাচ্ছে প্রথম ভার্বটা কে গায়, দ্য গার্ল গায়, তার মানে অ্যাক্টিভ, ইজ সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং at this moment and the audience entertain, কে বিনোদন দেয়, বিনোদন দেয় হচ্ছে মেয়েটা। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় ভার্বের সাবজেক্ট দ্য অডিয়েন্স, দ্য গার্ল নয়, সুতরাং এটা প্যাসিভ মোডে আছে। দ্য গার্ল আর দ্য অডিয়েন্স আর বিং এন্টারটেইনড, অডিয়েন্স যেহেতু প্লুরাল এই জন্য আর হবে, দ্য অডিয়েন্স আর বিং এন্টারটেইনড, দ্য অডিয়েন্স আর বিং এন্টারটেইনড। তাহলে কি দাঁড়ালো, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং at this moment and the audience are being entertained। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদেরকে তোমরা ওই যে কমেন্টে লিখে একটু জানাবা। দরকার হলে তোমাদের কমেন্টেই আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, নতুবা পরবর্তী ক্লাসে সেটার উত্তর আমরা দিব। ওকে, নেক্সট নিয়মে আমরা চলে যাচ্ছি। থার্ড রুলটা হচ্ছে, if the sentence is in present perfect tense, the verb will be have, has plus verb in the past participle form in active mode, have been, has been plus verb in the past participle mode in passive mode। তো অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমি আর কথা বলছি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি, ইমিডিয়েটলি, আমি আবার বলছি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, এই শব্দগুলি কোন সেন্টেন্সে আমরা দেখলে ধরে নিব সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। অ্যাক্টিভ হলে have, has plus ভার্বের past participle form, প্যাসিভ হলে have been, has been plus ভার্বের past participle form। Let us see an example. I make a PowerPoint presentation recently and it was by a few students। তাহলে দেখা যাচ্ছে সেন্টেন্সটা রিসেন্টলি আছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে যায়, তো প্রথমটা মেক কে তৈরি করে, আমি তৈরি করি, তার মানে অ্যাক্টিভ, সুতরাং আই হ্যাভ মেড, প্রথম ভার্বটা হবে আই হ্যাভ মেড। দ্বিতীয় ভার্বটা কি হবে, ইট ওয়াচ, কে দেখে, কে দেখে, দেখে কে, স্টুডেন্টরা দেখে, কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে স্টুডেন্ট নাই, ইট আছে, সুতরাং এটা প্যাসিভ মোডে আছে, তাহলে ইট হ্যাজ বিন ওয়াচড।
ইট হ্যাজ বিন ওয়াচড। তাহলে কি দাঁড়ালো তোমার? আমার প্রথম ভার্বটা দাঁড়ালো হ্যাভ মেড, দ্বিতীয় ভার্বটা দাঁড়ালো হ্যাজ বিন ওয়াচড। আশা করি বুঝতে পেরেছো। আমরা 4 নাম্বার নিয়মে চলে যাচ্ছি। If the sentence is in present perfect continuous tense, the verb will be have been, has been plus verb in the ing form. Present perfect continuous tense কিভাবে চিনবো সেটা একটু ধরে নাও। সেটা হচ্ছে তোমার যদি কোনো সেন্টেন্সে for অথবা since প্লাস টাইম থাকে, for অথবা since প্লাস টাইম থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং তখন আমরা have been, has been plus verb in the ing form, have been, has been plus verb in the ing form আমরা বসাবো। এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে। I work for 2 hours to complete the slides. I work for 2 hours. For 2 hours. For plus time. 2 hours. Time. For plus time. তার মানে work ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সুতরাং আমরা কি করব? have been, has been plus ভার্বের শেষে ing বসাবো। তাহলে I এর সাথে have been হবে আর work এর সাথে ing, তাহলে have been working। তাহলে ভার্বটা কি দাঁড়ালো? have been working. Have been working। তাহলে I have been working for 2 hours to complete the slides। স্লাইডগুলি কমপ্লিট করতে আমার 2 ঘন্টা, মানে 2 ঘন্টা যাবত আমি স্লাইডগুলি কমপ্লিট করছি। 2 ঘন্টা যাবত আমি স্লাইডগুলি কি করছি? কমপ্লিট করছি। স্লাইডগুলি কমপ্লিট করতে 2 ঘন্টা যাবত আমি কাজ করছি বা যেটি হোক, যাই হোক তোমরা বাংলাটা বুঝতে পেরেছো। আমার কথা হচ্ছে আমরা যে আজকে 4টা নিয়ম আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সার, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায়টা আমরা আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার উপায় আমরা আলোচনা করেছি, প্রেজেন্ট পারফেক্ট চেনার উপায় আমরা আলোচনা করেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার উপায় আমরা আলোচনা করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স দেখে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা নির্ণয় করব। তো এই দুইটা জিনিস যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে টেন্স ভিত্তিক রাইট ফর্ম অফ ভার্ব আমাদের আশা করি ভুল হবে না। সো to do well in right form of verbs, you have to identify the tense. You have to know how to identify tense or how to identify whether the sentence is in active mood or passive mood. If you can't identify the tense, if you can't understand whether the sentence is in active mood or passive mood, you will never be able to put or use the right form of verbs or the correct form of verbs. সুতরাং আইডেন্টিফিকেশন অফ টেন্স এবং আইডেন্টিফিকেশন অফ ভয়েস, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তোমাদের প্রথম ক্লাসটা থেকে, প্রথম লেকচারটা থেকে তোমার কি করতে হবে? এই দুইটাতে তোমরা অভ্যস্ত হয়ে যেতে হবে। এখন থেকে যখনই কোনো ইংরেজি সেন্টেন্স দেখবা, চেষ্টা করবে এটা কোন টেন্সে আছে বোঝার। 2 নম্বরে চেষ্টা করবে এটা কোন ভয়েসে আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, এটা বোঝার চেষ্টা করবা। অ্যাক্টিভ এবং প্যাসিভ, তার সাথে টেন্স, এটা মানে যদি তোমাদের নখদর্পণে চলে আসে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আশা করি না তেমন কোনো প্রবলেম তোমাদের হবে। তো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আজকে আমরা গ্রামাটিক্যাল কিছু রুলস আলোচনা করলাম, যেটা একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয়, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয়, সমানভাবে প্রয়োজনীয়। সো আমরা যদি কি বলে কম্প্রিহেনশন, মাল্টিপল চয়েস, কোশ্চেন আনসার করতে করতে আমরা যদি একটু বিরক্ত হয়ে গিয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে রুলসগুলি আলোচনা করাতে কিছুটা হলেও ভেরিয়েশন এসেছে এবং আশা করি তোমরা ব্যাপারটা এনজয় করবে। তো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আজকে আর বাড়াবো না। নেক্সট ক্লাসে আমরা হয়তো অন্য কিছু নিয়ে আলোচনা করব এবং রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলি মাঝে মাঝেই আমি ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য আমি তৈরি করেছি, এগুলি বাসায় অ্যান্সারগুলি লেখার চেষ্টা করবে। আমি একটু পড়ে দিচ্ছি। Sometimes he catch fish in the river. The boy play football now. The boy punish for using Facebook in the classroom every day. একটু টাইম দিচ্ছি এগুলি দেখার জন্য, যাতে সহজে দেখে তোমরা করতে পারো। খাতায় লিখে নিলে খুব সহজ হবে আগে, তাহলে এমবি খরচটা তোমাদের কম হবে। আশা করি সেন্টেন্স গুলি দেখার সাথে সাথে খাতায় উঠিয়ে নিয়ে তারপরে সলভ করবে। তারপরে সেন্টেন্সটা দেখো,
আই নট ফিনিশ মাই ওয়ার্ক ইট, এখানে সেন্টেন্সটা নট দেওয়ার মানে হচ্ছে ভার্বটাকে নেগেটিভ করতে হবে। একটা ভার্বকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা অবশ্যই তোমাদের জানা আছে। দ্য তাজমহল ভিজিট রিসেন্টলি, they watch a film since morning, the rules of safety violated by people continuously। তো এই সেন্টেন্সগুলি থেকে ভার্বের সঠিক ফর্মটা বসানোর চেষ্টা করবে। সবসময় মাথায় রাখবে প্রথম চিন্তা হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে পড়ে, দ্বিতীয় চিন্তা হচ্ছে এটা কি অ্যাক্টিভ মোডে আছে না প্যাসিভ মোডে আছে। এই দুইটা জিনিস যদি ভালো করে চিন্তা করো তাহলে আশা করি সেন্টেন্সের তোমার ভার্বের সঠিক ফর্মগুলি সহজেই তোমরা বসাতে পারবে। তো মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, আজকে এখানেই শেষ করছি। See you in the next class. Goodbye.